আসসালামু আলাইকুম। হৃদিতা গল্পের ৫ নাম্বার পার্ট। তাছাড়া তুই যে জব করছিস সেটাতে আমার ভাবাভাবির কোনো বিষয় নেই। তুই চাইলে কালকেই আমাকে জবে জয়েন করিয়ে দিতে পারিস। তানভীর বলল, দোস্ত কিছু মনে করিস না, আসলে আমার সামর্থ্য নেই যে তোকে কদিন খাওয়াতে পারবো, এর জন্য বাধ্য হয়ে চাকরির কথাটা বলতে হলো। তুই আবার কথাটাকে অন্যরকম ভাবে দেখিস না প্লিজ। আমি বললাম, আরে দোস্ত কি সব আবুল তাবুল বলছিস? তুই আমার জন্য যতটুকু করেছিস এতেই অনেক। তাছাড়া বাস্তবতা কি জিনিস তা আমি ভালো করেই জানি। তুই আমাকে পার্ট টাইম জবটা নিয়ে দিতে চেয়েছিস, এটাই অনেক। এছাড়া আমাকেও তো কদিন পর এমনি এমনি চাকরি করতে হতো। তানভীর বলল, আচ্ছা আমি তাহলে কালকে বসকে বলে তোর চাকরির বিষয়ে কনফার্ম করছি। তানভীর এই বলে ফোন বাহিরে নিয়ে চলে গেল। কিছুক্ষণ কথা বলে এসে বলল, দোস্ত নো টেনশন, তোর চাকরি হয়ে গেছে। আর হ্যাঁ, কালকে গিয়ে কলেজের অ্যাডমিশনটা করিয়ে নিবি কেমন? আমি বললাম, ধন্যবাদ বন্ধু। আমি আসলে কল্পনাও করিনি ঢাকা শহরে এই অসময়ে এসে অ্যাটলিস্ট তোর কাছে এতটাও হেল্প পাবো। বাড়ি থেকে রাকিবের কথা ভেবে ঢাকায় রওনা দিয়েছিলাম এবং তার সাথে ওখানে গিয়েছিলাম। সে আমাকে আদর যত্ন করে খাওয়া দাওয়া করালেও যখন বললাম তোর এখানে 2 দিন থাকতে হবে, রাকিবের স্ত্রী আমার কথা শুনে রাকিবকে কি যেন একটা ইশারা করলো। তখন রাকিব নিমিষেই তার রং পাল্টাতে লাগলো এবং আমাকে তাড়ানোর বিভিন্ন রকমের বাহানা করলো। আমি তো আর ছোট বাচ্চা না যে তাদের ইশারায় কি বললো তা বুঝবো না। তারপর ওখান থেকে বাইরে চলে আসলাম। রাস্তায় ফুটপাতে 2 দিন নির্ঘুমে কাটাইতে হয়েছে। কারো কাছে যাওয়ার মতো কোনো রাস্তা ছিল না। একা একজনকে কেউ বাসা ভাড়া দিতে চায়নি। তারপর তোকে দেখে এক বুক আশা নিয়ে সবটাই যখন তোকে বললাম, এটা শুনে তুই ঠিকই আমার পাশে দাঁড়ালি। ঢাকা শহরে উপকার করলে একমাত্র তুই করেছিস। তোর এই উপকারের কথা আমি জীবনেও ভুলবো না দোস্ত। এইটুকু বলেই থেমে গেলাম। তানভীর বলল, আরে সবাই কি বন্ধুর বিপদে পাশে থাকতে পারে? পারে না। তারা শুধু সুসময়ের বন্ধু। আজ তোর সময় ভালো, সব বন্ধুই তোর পিছনে ঝুঁকে পড়বে। যখন কোনো বিপদের সম্মুখীন হবি তখন বুঝতে পারবি কে তোর আসল বন্ধু। তাছাড়া রাকিবের বিষয়ে যেগুলো বললি এটা নতুন কোনো বিষয় না। আসলে এই ঢাকা শহরের মানুষজন, তারা আত্মীয় স্বজনরা তাদের বাসায় থাকবে সেটা তারা আশা করে না। যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে ভালো মন্দ খাইয়ে বিদায় করে দেই। বেলা তাই হয়েছে। আচ্ছা যাই হোক, এখন রাত প্রায় 10টা বাজতে 10 মিনিট বাকি, খাবার খেয়ে ঘুমিয়ে পড়। আমি বললাম, ওকে দোস্ত। তারপর রাতের খাবারের পর্ব শেষ করে ঘুমাতে গেলাম। চোখটা বন্ধ করলেও ঘুমের কোনো ভ্রুক্ষেপ নেই। বারবার শুধু কাকা কাকিমা আর তানিশা, তাদের কথা খুব মনে পড়ছে। ছোট থেকে তাদের ওখানে মানুষ হয়েছি, কখনো বুঝতেই দেয়নি আমি এতিম। যখন তানিশা বলল আমি তাদের রক্তের কেউ না, কথাটা শুনে আমি নিমিষেই সবকিছু কেমন যেন উল্টাপাল্টা হয়ে গেল আমার। তানিশার কথাটা কি আদৌ সত্যি বলেছে নাকি মিথ্যা? মিথ্যা হতে যাবে কেন? কাকাই তো আর মিথ্যা বলবে না। তাছাড়া এতদিন ভেবে আসছিলাম তারা আমার আপন কাকা কাকিমা, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সবটাই যেন স্বপ্নের মতো বদলে গেল। ভালো থেকো তোমরা। তোমাদের আমি আমার মা বাবার মতোই ভালোবাসি। আর হয়তো তোমাদের ওখানে যাব না। এসব ভেবে যে কখন ঘুমিয়ে পড়েছি তা নিজেও জানি না। সকালে ঘুম ভাঙলো তানভীরের ডাকে। তানভীর বলল, দোস্ত উঠ, রেডি হয়ে নে। বস ফোন করেছিল, আজকেই তোকে নিয়ে যেতে বলেছে। আমি বললাম, ওকে, রেডি হচ্ছি। তারপর তানভীরের সঙ্গে চলে গেলাম নতুন চাকরিতে। লক্ষ্য করলাম অনেক বড় একটা রেস্টুরেন্ট। এখানে সাধারণত বড় লোকেরাই আসে। রেস্টুরেন্ট দেখেই বোঝা যাচ্ছে এখানে বড় লোকদের কারবার। তানভীর একটা ভদ্রলোকের সঙ্গে চাকরির ব্যাপারে কথা বলল। ওই লোকটাও আমাকে চাকরি দিতে অমত পোষণ করলো না। চাকরিটা হয়ে গেল। শেষে স্যালারি নির্ধারণ করলো 15,000 টাকা। এ দিয়ে মাশাল্লাহ আমার ভালোই চলবে, কোনো অসুবিধা হবে না। তানভীরকে আরেকবার ধন্যবাদ দিয়ে বললাম, দোস্ত চল হাজি বিরিয়ানি খাবো। তানভীর বলল, আমার কাছে টাকা নাই, আরেকদিন খাওয়া মনে। আমি বললাম, আরে ধুর, আমি তোকে খাওয়াবো। হাজার হোক চাকরি নিয়ে দিলি, ট্রিট তো তোর একটা প্রাপ্য আছে, চল। রাতে বাহিরে খাবার খেয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। হেঁটে আসতেই লক্ষ্য করলাম তালা ঝুলানো। এটা দেখে অবাক হয়ে তানভীরকে জিজ্ঞেস করলাম, তো গেটে তালাবদ্ধ থাকলে কি করে রুমে যাব? রাত তো 10টা বাজে নাই, এর মধ্যে তারা গেটে তালা লাগিয়ে ঝুলিয়ে দিল। তানভীর বলল, এই বাড়িওয়ালার মেয়ে আরোহী ইচ্ছা করে রাত 9টার সময় গেটের তালা লাগিয়ে দেয়। মেয়েটা বদমেজাজি প্লাস মিসকা শয়তানি। দোস্ত টেনশন করিস না, আঙ্কেলকে ফোন দিয়ে জানিয়ে দিচ্ছি। এই বলে তানভীর বাড়িওয়ালা আঙ্কেলের কাছে ফোন করে জানিয়ে দিল। কিছুক্ষণ পরেই বাড়িওয়ালা আঙ্কেল গেটে এসে বিনয়ের সুরে বলতে লাগলো, বাবারা তোমরা কিন্তু বিরক্ত হয় না প্লিজ। আরোহী মাঝে মধ্যে গেটে তালা লাগিয়ে চাবি তার কাছে রেখে দেয়। আমি বললাম, আচ্ছা আঙ্কেল, আরোহী এসব কেন করেন? আঙ্কেল বলল, আরোহী চায় না এই বাসায় কেউ ভাড়া থাকুক। তোমাদেরও বাসা ভাড়া দিতাম না, কিন্তু তানভীর আমার কাছে পূর্ব পরিচিত ছিল, যার দরুন তাকে আর না করতে পারিনি। আচ্ছা বাদ দাও এসব কথা, এই চাবিটা তোমাদের কাছে রাখো। মাঝে মধ্যে আরোহী যদি তালা লাগিয়ে দেয় তার ডুপ্লিকেট চাবি এইটা। আঙ্কেল এই বলে গেটের ওপাশ থেকে চাবিটা তানভীরের হাতে দিল। তারপর রুমে চলে গেলেন। পরদিকে হৃদিতা বলল, তানিশা তোর ভাইয়ের খোঁজ কি এখনো পাসনি? তানিশা বলল, ও ছোট থেকেই একটু জেদি, যা বলে তাই করে। ও তোকে প্রপোজাল দিয়েছিল সেদিন আর তুই রিজেক্ট করেছিলি। আমিও বাড়িতে গিয়ে এ বিষয়ে প্রচুর পরিমাণ জ্বালিয়েছি এবং মজা করে বলেছি, তোর এই ক্ষেত মার্কা চেহারা কোনো মেয়েই তোকে ভালোবাসবে না, বুঝলি? আগে নিজের গেট আপ ঠিক কর, তারপর কাউকে প্রপোজাল দিস। সে আমার প্রতি উত্তরে শুধু এই কথাটাই বলেছিল, একদিন দিদিটাও আমাকে ভালোবাসবে, দেখে নিস।
আর আমি যেটা বলি তা কিন্তু করে ছাড়ি, সেটা তুই ভালো করে জানিস। সেদিনের থেকে তোর পিছনে পিছনে কাঁঠালের আঠার মতো 2-1 বছর লেগে থাকলো, কিন্তু তুই তো কোনো রেসপন্স দিলি না। তাহলে একবার ভাব তার জিতটা কেমন। আর আমি যদি টেলিভিশনে সিরিয়াল দেখি, ও গিয়ে ক্রিকেট খেলা দেখবে নয়তো মুভি দেখবে, তবুও আমাকে কিছু দেখতে দিবে না। টেবিলে খেতে বসলে আগে ওর দিকে দিতে হবে, তারপর আমরা সবাই খেতে পারবো। এমন প্যারাই দিত সারাদিন। রিদিতা, বিশ্বাস কর, মাঝে মধ্যে মনে হতো ও কেন আমাদের বাসা ছেড়ে চলে যাচ্ছে না। চলে গেলেই হয়তো একটু শান্তি পেতাম, কিন্তু ও এমন বিহেভ করতো যেন আমার আপন ভাই। তাছাড়া রনিও জানতো না যে ও এতিম। তোদের সেই ঘটনা ঘটে যাওয়ার পর আমি রেগে বলেছি সব, যে তুই আমাদের রক্তের কেউ না, অনেক জ্বালিয়েছিস, এবার আমাদের বাসা ছেড়ে যেদিকে খুশি সেদিকে চলে যা। ও তাই করলো, আমাদের ছেড়ে চলে গেল ঠিকই, কিন্তু তার সব মেমোরিজ গুলো আমাদেরকে এখন এমন কষ্ট দিচ্ছে সেটা তোকে বলে বুঝাতে পারবো না। এই বলে তানিশা চোখের পানি মুছে নিল। তানিশার কথা শুনে রিদিতার যেন হৃদয়ে রক্তক্ষরণ হতে লাগলো। তার জন্য তো এসব ঘটেছে, এসব ভেবে রিদিতা নিজেই অনুতপ্ত হচ্ছে। তারপর নিজেকে সামলে নিয়ে বলতে লাগলো, তাহলে কি তোর ভাই গ্রামে আসবে না আর? তানিশা বলল, আর মনে হয় আসবে না। হৃদিতা কথাটা শোনা মাত্রই তার জন্য নিমিষেই সব আশা শেষ হয়ে গেল। হৃদিতা মনে মনে তাকে নিয়ে ভালোবাসার বীজ বপন করেছিল ঠিকই, কিন্তু তানিশার কথাতে সেটা নিমিষেই ভেঙে চুরমার হয়ে গেল। তারপরও কেন জানি তার অপেক্ষায় থাকবে রিদিতা মনে মনে এই সিদ্ধান্তে উপনীত হলো। এভাবে তাদের দিন কাটতে লাগলো। কথায় আছে না, দাঁত থাকলে কেউ দাঁতের মূল্য বুঝে না, তেমনি রনি চলে যাওয়াতে হৃদিতার ভালোবাসা একটু বেশি বেড়ে চলেছে। এদিকে হুট করেই শফিক সাহেব তার স্ত্রীকে উদ্দেশ্য করে বলল, এই হৃদিতার মা, একটা খুশির খবর আছে। শফিক সাহেবের স্ত্রী বলল, কি বলো? শফিক সাহেব বলল, রেহেনা আফা আমাদের হৃদিতা মামুনিকে পছন্দ করেছে, বিয়ের কথাও বলেছেন। হৃদিতার মা বলল, ও তার মানে রেহেনা আপার ছেলে নিলয়ের সঙ্গে আমার মেয়ে হৃদিতার মামুনির বিয়ের কথা উঠেছে। শফিক সাহেব বলল, হ্যাঁ, আমি বাজারে যাচ্ছিলাম, হঠাৎ রেহেনা আফা আমাকে ডেকে বাসায় নিয়ে গেল এবং খাবার পর্ব শেষ করে বলল, হৃদিতা মামুনিকে নাকি রেহেনা আফার পছন্দ হয়েছে, তাই হৃদিতা মামুনিকে নিলয়ের বউ করে নিয়ে যেতে চাই। রেহেনা আফার কথা শুনে তার প্রত্যুত্তরে আমি শান্ত গলায় বললাম, আফা, আমি আগে আমার মেয়েটার মত শুনি, তারপর আপনাদের জানাচ্ছি। এই বলে তাদের বাসা ত্যাগ করে বাসায় আসলাম। এখন বলো, নিলয়ের সঙ্গে আমাদের হৃদিতা মামুনিকে কেমন মানাবে? হৃদিতার মা বলল, নিলয় তো দেখতে শুনতে ভালো, কিন্তু তার আগে হৃদিতাকেও জানাও সে কি মত দেয়। শফিক সাহেব বলল, হ্যাঁ, ভালো একটা কথা বলেছ, আগে হৃদিতাকে বলতে হবে। শফিক সাহেব তার স্ত্রী পারবিনার সঙ্গে এসব কথা আলোচনা করছে, এর মধ্যে হৃদিতা কলেজ থেকে ফিরল, কিন্তু মুখ ভার করে। শফিক সাহেব তার মেয়ের মুখটা দেখে বলে উঠল, হৃদিতা? হৃদিতা বলল, জি আব্বু, বলো। শফিক সাহেব বলল, মা, আমরা একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছি, কিন্তু এখানে তোমার মত লাগবে, তাহলে আমরা এগুলো বিষয়ে এগোতে পারবো। হৃদিতা বলল, আব্বু, কি সিদ্ধান্ত নিয়েছ? শফিক সাহেব একটু হেসে বলে উঠল, সিদ্ধান্তটা হচ্ছে, আমাদের হৃদিতা মামুনি তো এখন অনেক বড় হয়েছে, তার জন্য বিয়ের সম্বন্ধ আসছে, আর এখন তাকে বিয়ে দিয়ে আমাদের বাসা থেকে বিদায় দিতে যাচ্ছি। শফিক সাহেব কথাটি হেসে খেলে বললেও হৃদিতার মনে ইতিমধ্যে তুলপাড় শুরু হয়ে গেছে। এমনিতেই কলেজে তানিশার কথা শুনে হৃদিতার মন খারাপ হয়ে আছে, এর মধ্যে আবার তার বাবা এসব বলছে। হৃদিতা নিজেকে সামলে নিয়ে তার বাবাকে বলল, আব্বু, যদি তুমি জোর করে কাউকে কারো কাছে বিয়ে দিয়ে দাও, তাহলে তোমার মেয়েকে হারাবে, এইটুকু মনে রেখো। হৃদিতা এই বলে তার রুমে চলে গেল। শফিক সাহেব তার মেয়ের কথাগুলো শুনে থতমত খেয়ে পারভিন বেগমকে জিজ্ঞেস করলো, এই তোমার মেয়ের কি হয়েছে বলো তো? আমি শুধু বিয়ের ব্যাপারে একটু বললাম, আর এতেই নাকি মেয়ে হারাবো, এটা কেমন কথা? হ্যাঁ। পারভিন বেগম বলল, আমার মনে হয় হৃদিতা কাউকে পছন্দ করে, এর জন্য বিয়ের কথা শুনেই রিয়াক্ট করতে শুরু করেছে। শফিক সাহেব কিছুটা চিন্তা নিয়ে বলল, হ্যাঁ, সেটাই হবে হয়তো। অপরদিকে তানবীরের নতুন চাকরির সুবিধার জন্য তাকে অন্য জায়গায় চলে যেতে হচ্ছে। তানবীর বেগে সবকিছু গুছগাছ করে নিচ্ছে, সেটা দেখে রনি বলে উঠল, আরে দোস্ত, সবকিছু এভাবে গুছগাছ করে নিচ্ছিস কেন? তানবীর বলল, দোস্ত, আমার চাকরিটা হয়ে গেছে, তোকে কিছুদিন আগে যে চাকরির কথাটা বলেছিলাম সেই চাকরিটাই হয়ে গেছে, এখন সেখানেই যেতে হবে। আমি বললাম, সেখানে মানে কোথায় যাচ্ছিস? তানবীর বলল, চিটাগাং। দোস্ত, আঙ্কেলকে তোর কথা বলছি, তুই এখানেই থাকতে পারবি। আমি নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইলাম। তারপর তানবীর বলল, আরে বন্ধু, মন খারাপ করিস না, চাকরির জন্যই তো যেতে হচ্ছে, তবে মাঝে মধ্যে তোর সঙ্গে ঢাকায় এসে দেখা করব। এখন আমাকে বাস স্টেশনে এগিয়ে দে। মনটা নিমিষেই খারাপ হয়ে গেল। ঢাকা শহরে একটা মাত্রই বন্ধু পেয়েছিলাম, আজ সেও চাকরির জন্য ছেড়ে চলে যাচ্ছে। যার সঙ্গে সবকিছু শেয়ার করতাম, আজ থেকে সেটা আর হবে না। এসব ভাবতেই তানভীর কাঁধে হাত রেখে বলে উঠল, কিরে দোস্ত, যাবি না? আমার কিন্তু দেরি হয়ে যাচ্ছে। আমি বললাম, হ্যাঁ হ্যাঁ, চল। এই বলে তানভীরকে বাস স্টেশনে নিয়ে গেলাম। তানভীরকে নতুন বাসে তুলে দিয়ে আসলাম। পিছন দিকে তাকিয়ে তানভীর বলে উঠল, দোস্ত, ভালো থাকিস, আর মাঝে মধ্যে ফোন দিস, ভুলে যাস না কিন্তু। আমি বললাম, না রে দোস্ত, তোকে ভুলবো না, তুইও ভালো থাকিস। এসব কথা শেষ করতে করতে গাড়ি স্টার্ট দিল। তারপর তানভীরকে বিদায় দিয়ে বাসায় আসলাম। আরোহী দরজার সামনে দাঁড়িয়ে থেকে বলতে লাগলো,
তোর বন্ধু চলে গেল তাহলে তুইও কেন বাসায় আটকে গেলি? তুইও চলে যেতি তোর বন্ধুর সঙ্গে। আরোহীর এমন কথার ধারা শুনে মনটা চাচ্ছে যে তার গালে কষে একটা থাপ্পড় মেরে দেই। কথায় আছে না, সব চাওয়া পাওয়া পূরণ হয় না, সেটা ভেবেই নিজের রাগ কন্ট্রোল করলাম। তারপর কোনো কিছু না বলে রুমে এক পা সামনে বাড়াবো, এমন সময় আরোহী পিছন দিক থেকে এমন একটা কথা বলল, এইসব ছেঁচড়া লোকদের যতই বলি না কেন তারা কখনোই সেটা কানে নেবে না। যত সব ছেঁচড়া আমার বাসায় থাকছে। শেষবারের মতো বলছি, কালকে যেন আমার বাসায় তোকে আর না দেখি। আরোহীর এমন কথার ধারা শুনে রাগকে কন্ট্রোল করতে না পেরে আরোহীকে দেয়ালের সঙ্গে চেপে ধরে বলতে লাগলাম, এই আপনার কি মাথায় সমস্যা আছে? চেনা জানা নাই অপরিচিত লোকদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা কি জানেন না? কেন আমার সঙ্গে দুর্ব্যবহার করছেন? হ্যাঁ, এর কারণে আরোহীকে দেয়ালের সঙ্গে হাতটি চেপে ধরায় তার হাত লাল হয়ে গেছে, সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। আরোহী বলল, হাতটা ছাড় বলছি।